রাজধানীর বনানীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে, মুন্সিগঞ্জে পুড়ছে বোর্ড কারখানা, আহত 7। গাজীপুরে উন্মুক্ত হল 7টি ফ্লাইওভার, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা। আরও 118 জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ, 14 ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা। পণ্যমূল্য বেঁধে দেওয়া নিয়ে ক্ষুব্ধ অর্থনীতিবিদ, ব্যবসায়ীরা, বাজার স্থিতিশীল রয়েছে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। 4 দিনের সফরে আসছেন ভুটানের রাজা, যোগ দেবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় টিকে গ্রুপের বোর্ড কারখানায় লাগা আগুন এখনও জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখন পর্যন্ত আহত 7 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে আগুনে পুড়েছে শতাধিক ঘর। সহকর্মীদের সহায়তায় রাসেল খানের রিপোর্ট। রোববার দুপুরে গজারিয়ার হোসেনদের জামালদিতে টিকে গ্রুপের ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে এসে আহত হয়েছেন অনেকেই। তাদের একজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। আগের থেকে আল্লাহর রহমতে এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। এখনো মোটামুটি কন্ট্রোলে আছে, যতটুকু পারছি নিয়ন্ত্রণে এখন মোটামুটি ইনশাল্লাহ এখন ওরকম বড় সমস্যা নেই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আহতদের সহায়তায় রয়েছে উপজেলা প্রশাসনও। আগুনটা চারিদিকে ঘিরে ফেলেছি আমরা, কনফাইন্ড একটা জায়গায় রেখেছি, একটা শেডের মধ্যেই। আশা রাখি আগুন আর বিস্তার লাভ করবে না। কিভাবে লেগেছে, কত ক্ষতি হয়েছে, কোন আহত নিহত আছে কিনা এটা আমরা এটা কি ছিল, এখানে কি ছিল? এটা একটা গোডাউন। এদিকে বিকেলে রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 2.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও পুড়েছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের সহায়ক হয়ে ওঠে প্রকৃতিও। বৃষ্টির পানিতে আগুন নেভাতে সুবিধা হয়। শুধু বসতবাড়ি নয়, আগুনে পুড়েছে নিম্ন আয়ের মানুষের স্বপ্ন। সহায় সম্বল হারিয়ে দিশেহারা বস্তিবাসী। কোনো লয়া বাড়িতে দেশের বাড়ি দলিল দিলয়া বাড়িছি, এতটুকুই পারছি। আমি না, আমার ছেলে বাইর করতে, ছেলের আমি নাই তো আমার ছেলে মরতো, স্বামীও মরতো। আমার ঘর আছে বলতে আমি বারাত, আমার ছোট ভাই বারাত থাকে, ওখান থেকে মাল সামানটা লয়ে আমার হত্যই ছিল। বস্তিতে বিচ্ছিন্নভাবে বৈদ্যুতিক লাইন থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এখানে ছোট ছোট 100-র মতো ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা দেখেছেন চারদিকেই বস্তি, তো মাঝখানে অল্প ক্ষতি হয়েছে, বাকিটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি আমাদের 8টা ইউনিট। উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনীও। রাসেল খান, 21 টেলিভিশন। ঈদযাত্রায় স্বস্তি আনতে গাজীপুরে বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার যান চলাচলে উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্লাইওভারগুলো উন্মুক্ত করেন। পরে জানান, ঈদ সামনে রেখে এগুলো প্রধানমন্ত্রীর উপহার। অন্য এক প্রশ্নের জবাবে এ সময় ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রায় 1 দশক গাজীপুরবাসীর গলার কাটা ছিল বিআরটি প্রকল্পের এই সড়কটি। কয়েক দফায় কিছু কিছু ফ্লাইওভার উদ্বোধন করা হলেও তা খুব বেশি উপকারে আসেনি। তবে এবার ঈদকে সামনে রেখে একসাথে উন্মুক্ত হলো 7টি ফ্লাইওভার। সচিবালয় থেকে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এগুলো দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। 7টি ফ্লাইওভার উন্মুক্ত করলে যাত্রী সাধারণ, যেটা বিশেষ করে গ্রেটার ময়মনসিংহের দিকে যাত্রা সহজ হবে, স্বস্তিদায়ক। বিআরটি প্রকল্প ঢাকায় হবে কিনা এমন প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী তুলে ধরেন জনভোগান্তির বিষয়টি। এক বিআরটি গাজীপুর থেকে যে অবস্থা জসিমউদ্দিন পর্যন্ত,
এই বিআরটি যদি ঢাকা সিটিতে আসে, একদম শহরের জনজীবনই এখানে বিপর্যস্ত হয়ে যাবে। সেই জন্য পার্সোনালি আমি নিজেই বিশ্বব্যাংকের প্রপোজাল না করে দিয়েছি। বিএনপির মধ্যবর্তী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই। ইলেকশন যথারীতি যখন হবে তখন হবে আমাদের সংবিধান অনুযায়ী। আমি এটুকু বলছি, আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোনো বিষয় নেই। ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অর্জনকে ধ্বংস করতে চায় বলেও মনে করেন ওবায়দুল কাদের। প্রতারণাপূর্ণ একটা কৌশল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ পর্যায়ে আরও 118 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, এটি শেষ নয়, 14 ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে 560 জন শহীদ বুদ্ধিজীবীর নাম ঘোষণা করা হলো। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধে নির্বিচারে গণহত্যা চালানোর পাশাপাশি এই দেশকে মেধাশূন্য করতে নীলনকশা তৈরি করে পাকিস্তানি বাহিনী। 25 মার্চ অপারেশন সার্চলাইট দিয়ে শুরু হয় হানাদারদের এই হত্যাযজ্ঞ। 9 মাসে দেশে তারা হত্যা করে সাহিত্যিক, শিক্ষক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এখনও প্রকাশ হয়নি শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা। 3 দফা তালিকার পর এবার চতুর্থ দফায় আরও 118 জনের নাম প্রকাশ করা হলো। প্রথম পর্ব 191 জনের, দ্বিতীয় পর্বে 143 জন, তৃতীয় পর্বে 108 জন এবং আজকে যে চতুর্থ পর্বের ঘোষণা হচ্ছে সেখানে 118 জন। সর্বমোট এই মুহূর্ত পর্যন্ত 560 জনের তালিকা শহীদ বুদ্ধিজীবী হিসাবে এই সংজ্ঞা অনুসারে বিচার বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করেছি। শহীদ বুদ্ধিজীবীদের নতুন এই তালিকায় 3 জন সাহিত্যিক, 1 জন বিজ্ঞানী, 1 জন চিত্রশিল্পী, 54 জন শিক্ষক, 4 জন আইনজীবী, 13 জন চিকিৎসক, 3 জন প্রকৌশলী, 8 জন সরকারি বেসরকারি কর্মচারী, রাজনীতিবিদ ও সমাজসেবীদের নাম রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুদা যত আন্দোলন হয়েছে মুক্তি দেশ স্বাধীন সংক্রান্ত সেই রাষ্ট্রভাষা আন্দোলন, সেখানে ওনার যে একটা অনন্য ভূমিকা ছিল, এরকম কিছু কিছু ব্যক্তি বিশেষ বিবেচনায় গেছে। রাজাকারদের তালিকা প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর জন্য আলাদা কমিটি আছে, তারা দিলেই সেটি প্রকাশ করা হবে। হবে না কথা আমি বলিনি, এমন কথা আমি বলিনি হবে না, বলছি যে আমরা কমিটি করে দিয়েছি, রিপোর্ট এখনো পাইনি। 2001 সালে প্রথমবারের মতো 191 জন শহীদ বুদ্ধিজীবীর নাম গেজেট আকারে প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তখনই একটি তালিকা করে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করা হলেও সব ক্ষেত্রে তা সত্য নয়, এমনটা বলছেন অর্থনীতিবিদ ও বাজার সংশ্লিষ্টরা। পণ্যমূল্য বেঁধে দিলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন উল্লেখ করে বাজারে অস্থিরতা কমাতে ভোক্তাদেরও দায়িত্ব আছে বলে মনে করেন তারা। আর বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন, তেল ও চিনির বিক্রয় মূল্য বেঁধে দেওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। ভারত রপ্তানি বন্ধ করলেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে। মানিক শিকদারের রিপোর্ট। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ইম্প্যাক্ট অফ সিন্ডিকেট অ্যান্ড কম্পিটিশন অন প্রাইস অব এসেনশিয়াল শিরোনামে সেমিনার। অর্থনীতিবিদ ডক্টর হেলালুদ্দিন আহমেদ তার গবেষণাপত্রে তুলে ধরেন বাজারের অস্থিরতা প্রসঙ্গ। বলেন, নিত্যপণ্যের অস্থিরতার জন্য কেবল সিন্ডিকেটকে দায়ী করা হলেও তা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেটা করে যে যদি কোনো কারণে আমার 5% শর্টেজ থাকে মার্কেটে, আমার যা ডিমান্ড আছে তার থেকে সাপ্লাই 5% কম আছে, তাহলে আলটিমেটলি কি হওয়া উচিত, আমার 2 টাকা বাড়া উচিত। কিন্তু সবাই যখন পারসিভ করে যে সামনে বাড়বে আর সবাই যখন হোল্ড করে, তখন এই গ্যাপটা 5% থেকে 50% হয়ে যায়। সেমিনারে আলোচকরা বলেন, বাজারের উত্তাল পরিস্থিতির জন্য একতরফাভাবে ব্যবসায়ীদের দায়ী করা হলেও অদৃশ্য নানা কারণ জড়িত। এছাড়া নিত্যপণ্যের মূল্য বেঁধে দেওয়ার বিপক্ষেই আসে বেশিরভাগ মত। এই সিন্ডিকেশন কনসেপ্টটা থেকে আমরা হয়তো বেরোতে পারবো যদি আমাদের এনাফ প্রোডাক্ট সাপ্লাই বাজারে থাকে। আপনার বাজার ব্যবস্থায় যে সিস্টেম নাই, সেখানে আপনি শুধু আমার কাছ থেকে 45 টাকা রেভিনিউ রিল্যাক্স করে নিয়ে নিলেন। আমাদের কিন্তু কোনো পণ্যের ঘাটতি নেই
এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পণ্যের যে মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কোনো পণ্য অবিক্রিত থাকছে না। ডলারের বিনিময় মূল্য বৃদ্ধির ফলে আমদানি নিরুৎসাহিত করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি, বরং আমদানি বাধাগ্রস্ত করায় বাজার আরও ঝুঁকিতে। এগ্রিকালচার মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমি ইনফর্মালিটি কমিয়ে কমিউনিটি বেসড সমবায় ভিত্তিক মার্কেটিং এ যেতে পারি তাহলে সমাধান আছে। ট্রান্সপোর্টেশন একটা বড় ভূমিকা পালন করে, স্টোরেজ, দেন আমাদের ট্যাক্সেশন পলিসি, ট্যারিফ এন্ড ট্যাক্সেশন পলিসি। সেমিনারে যোগ দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, তেল ও চিনির মূল্য বেঁধে দেয় বাজার স্থিতিশীল আছে। এবার কিন্তু রমজানে আমরা তেলের প্রাইস 163 টাকায় ঠিক করে দিয়েছি এন্ড মানে সাকসেসফুলি আমি বলবো যে আমরা এটা ম্যানেজ করতে পেরেছি, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কালকেই দেখা যাচ্ছিল যে পেঁয়াজের মার্কেটটা একটু আবার শেকি হয়ে যাচ্ছে যে পেঁয়াজ কি পাওয়া যাবে না। আমাদের পেঁয়াজ কিন্তু এখন ট্রেনে উঠছে, ইটস কামিং উইদিন এ ডে অর টু। সবার সম্মিলিত প্রয়াসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও মনে করেন প্রতিমন্ত্রী। আগামীতেও ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে কাজ করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের সফরে কাল ঢাকা আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফরে রাজা ওয়াংচুক স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। সফরে 3টি সমঝোতা চুক্তি সই ও 1টি চুক্তি নবায়ন হবে। ভুটানের রাজার সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জলবিদ্যুৎ আমদানির বিষয়টি নিষ্পত্তি করতে ভারতের সহযোগিতা প্রয়োজন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র ভুটান। বন্ধুত্বের অনন্য উচ্চতায় দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক। ল্যান্ডলকড রাষ্ট্রটির সাথে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আন্তরিক বাংলাদেশ। ভুটানের মহামহিম রাজা, রানী, তার পরিবারের সদস্যবৃন্দ। এ অবস্থায় রাষ্ট্রীয় সফরে আসছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের স্পেশাল ইকোনমিক জোন, পদ্মা সেতু ঘুরে দেখবেন রাজা। শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। কুড়িগ্রামে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ভুটান। সেখানে সরকার বরাদ্দ দিচ্ছে 190 একর জমি। স্থানটি পর্যবেক্ষণে যাচ্ছেন ভুটানের রাজা। সেখান থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে 28শে মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। কুড়িগ্রামে একটি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য আমরা একটি জায়গা দেওয়ার জন্য প্রপোজ করেছি। ভুটানের সঙ্গে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটি চুক্তি রয়েছে বাংলাদেশের, কিন্তু করিডোর সুবিধা দিতে এতে সবচেয়ে জরুরি হয়ে পড়েছে আরেক বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতা। আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাই এবং এ ব্যাপারে তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আমরা আছি এবং চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে তাদের সাথে আমরা আমাদের আলোচনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। এক্ষেত্রে ভারতের সহযোগিতা লাগবে, কারণ ভারতের উপর দিয়ে ভারতের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করা সম্ভবপর নয়। অর্থনৈতিক অঞ্চল ছাড়াও ভুটানে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, ভোক্তা সুরক্ষার প্রযুক্তিগত সহায়তা বিষয়ে সমঝোতা চুক্তি সম্পাদন হবে ওয়াংচুকের এই সফরে। অবশ্যই তার এই সড়ক পথে যাত্রা ভিভিআইন নিয়ে মানুষের যে চিন্তাভাবনা, উৎসাহ, উদ্দীপনা সেটি কি বাড়াবে। মোহাম্মদ নূর নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতীয় নৌবাহিনীর নজরদারিতে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ। 23 নাবিককে উদ্ধারে চলছে যোগাযোগ। সোনালী ব্যাংকের মালিকানায় আসছে হলমার্কের চেয়ারম্যান এমডির সম্পত্তি। নিলাম করে লুট হওয়া টাকা উদ্ধারের আশা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ফিতা কেটে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। প্রদর্শনীতে সেনা, নৌ বিমান বাহিনী নিজেদের সমরাস্ত্র সরঞ্জাম প্রদর্শন করে। বিমান বাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট এবং অনুষ্ঠানস্থলে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর প্যারা ট্রুপারদের সফল অবতরণ এবং সেনা, নৌ বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
প্রদর্শনী। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রদর্শনীটি ২৬ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। জাতীয় প্যারেড স্কোয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লার ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী, এ তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষ গণমাধ্যম এনডিটিভি। অন্যদিকে জাহাজটির মালিকপক্ষ বলছে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে জলদস্যুদের সাথে যোগাযোগ চলছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সোমালিয়া উপকূলের খুব কাছে এখন অবস্থান করছে এমভি আবদুল্লাহ। জিম্মি জাহাজটির ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরিকুমার। तब तक चलेगा जब तक ये इंडियन ओशन रीजन सेफ नहीं होगा। এডেন উপসাগর, আরব ও লোহিত সাগরে জলদস্যু বিরোধী ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কেও জানান নৌপ্রধান হরিকুমার। This 100 days of sustained Op Sankalp has also broken the myth of short and swift operations. এদিকে বাংলাদেশি জাহাজটির মালিক পক্ষ বলছে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে জলদস্যুদের সাথে যোগাযোগ চলছে, যদিও দস্যুরা এখনো পর্যন্ত কোনো দাবি দাওয়া উত্থাপন করেনি। গেল ১২ মার্চ ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। গাড়ি চালকের সহায়তায় রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র অপহরণের মূল হোতা সহ ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোড়াগুলির ঘটনায় ভাটারা থেকে ৬টি আগ্নেয়াস্ত্র সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। স্কুলে যাওয়ার পথে গত ২০ মার্চ সকালে অপহৃত হয় মাস্টারমাইন্ড স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র জামিনুর রহমান। পিস্তল ঠেকিয়ে গাড়ির চালকসহ শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সাভার এলাকায়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ১,৫,০০,০০০ টাকা। সন্তানের কথা চিন্তা করে ১৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেলে ও গাড়ি চালককে উদ্ধার করে অপহৃতের পরিবার। পরে ধানমন্ডি থানায় অপহরণ মামলা করেন ভুক্তভোগী শিশুর চাচা। ২৪ ঘন্টার মধ্যে ঢাকা মহানগর সহ কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও নোয়াখালী হতে অপহরণের সাথে জড়িত গাড়ি চালক সহ ৭ জনকে গ্রেপ্তার করে রমনা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দাদের দাবি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাড়ি চালকের সহায়তায় স্কুল ছাত্রকে অপহরণ করেছিল গ্রেপ্তারকৃতরা। মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র যে ১১ বছর বয়স, তাকে যে অপহরণটা করবে এর পরিকল্পনাটা হয় জেলখানায়। অর্থাৎ যে ড্রাইভার কামরুল মাস্টারমাইন্ড স্কুলে নিয়ে আসা করে, এই ড্রাইভারের সাথে হলো জেলখানায় তার যে ভগ্নিপতি, তার সাথে যোগসূত্র স্থাপন হয়। ওই প্ল্যানের প্রেক্ষিতেই কিন্তু তারা এটা বাস্তবায়ন করে। অন্যদিকে ভাটারা এলাকার মাদক ব্যবসা, জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় জড়িত ৭ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গুলশান জোনের গোয়েন্দা পুলিশ। মোট ৬টা অস্ত্র উদ্ধার করা হয় আর ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৭ জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তারা কিন্তু স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। তাদের নেতৃত্বে কেউ আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। হলমার্কের চেয়ারম্যান জেসমিন ও ব্যবস্থাপনা পরিচালক তানভীরের বন্ধকে ৩৮ একর জমি সহ সব সম্পত্তি সোনালী ব্যাংকের মালিকানায় আনার প্রক্রিয়া চলছে। এসব সম্পত্তি নিলাম করে লুট হওয়া টাকার অনেকটাই উদ্ধার সম্ভব হবে বলে মনে করছেন আইনজীবীরা। মেহেদী হাসানের রিপোর্ট। ২০১১ সালে সোনালী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ। সে সময় দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পেলে আলোড়ন সৃষ্টি হয়। তদন্তে নামে দুদক, দায়ের করা হয় ১১টি মামলা। আলোচিত এই ঘটনার এক মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত ১ হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন সহ ৯ জনের যাবজ্জীবন সহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। দুদকের আইনজীবী বলছেন, হলমার্কের বাকি মামলাগুলোর রায়ও এবছরের মধ্যেই হবে।
মূল হলমার্ক গ্রুপের মামলা আছে 11টা। এই 11টা মামলা একটি কোর্টেই আছে, যে কোর্ট থেকে রায় হয়েছে সেই কোর্টেই আছে, বাকি 10টা আরও সেটি চলমান। এটিও প্রায় কোনোটি হয়তো অর্ধেক পর্যায়ে চলে এসছে, কোনোটা 70%, কোনোটা 80% এই পর্যায়ে চলে এসছে। আমরা আশা করি যে এই বছরের মধ্যেই আমরা এইগুলোর রায় পেয়ে যাব, সবগুলোরই প্রায়। এদিকে এখনো পর্যন্ত হলমার্কের বন্ধক রাখা সাভারের হেমায়েতপুরের 38 একর জমির মালিকানার সনদ দেওয়া হয়েছে সোনালী ব্যাংককে। তানভীর জেসমিন দম্পতির নামে থাকা বাকি সব সম্পদও ক্রোক করেছে আদালত। এগুলো আসলে বেনামি সম্পত্তি না, সব হলমার্ক যে এমডি তানভীর মাহমুদ এবং তার স্ত্রী জেসমিন ইসলাম তার নিজের নামে এই সম্পত্তিগুলো কিনা, নিজের নামে কিনা। অধিকাংশ সম্পত্তি আমরা যেহেতু 38 একর সম্পত্তি অলরেডি অ্যাটাচমেন্ট করে আমরা 33-5 দ্বারা সার্টিফিকেট নিয়েছি আদালতের মাধ্যমে, আর বাকি সম্পত্তিগুলো আছে, এগুলো প্রসেস চলতেছে, এগুলো আমরা সব অ্যাটাচমেন্ট করেছি, এখন শুধুমাত্র 5 দ্বারা সার্টিফিকেট নেওয়ার বাকি আছে। এ ঘটনায় সোনালী ব্যাংকের সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির আইনজীবী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। দিনাজপুর জেলার 32টি বধ্যভূমি ও 34টি গণকবরের অধিকাংশই নষ্ট হচ্ছে অযত্নে অবহেলায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে 71-এর স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ এবং স্মৃতিস্মারক স্থাপনের তাগিদ শহীদদের স্বজন, গ্রামবাসী ও গবেষকদের। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। গণহত্যা ও নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের জরিপ বলছে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দিনাজপুরের 13 উপজেলায় অন্তত 1726টি স্থানে গণহত্যা চালায়। 65 নির্যাতন কেন্দ্রে চলে মুক্তিকামী বাঙালিকে আটকে নির্যাতন এবং নারীর ওপর পাশবিকতাও। বিরল উপজেলার কাঞ্চন রেল স্টেশনের কাছের বহলা গ্রামে গণহত্যার স্মৃতিস্তম্ভ এটি। 71-এর 13 ডিসেম্বর রাজাকার আলবদর আলশামসকে নিয়ে গ্রামটির কিশোর, তরুণ, বয়স্ক পুরুষ এবং পালিয়ে আশ্রয় নেওয়া শরণার্থীদের পৈশাচিক কায়দায় হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরে মরদেহগুলো গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। বহলা গ্রামের 43 জন সহ 60-65 জন শহীদের গণকবরের স্মৃতিফলকটিতে অযত্ন অবহেলার ছাপ সুস্পষ্ট। আমাদের পরিবারের প্রায় 9 জন লোক আছে এখানে। তো তারপরে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো, তখন আমরা দূরে ছিলাম, আসে এই লোকগুলাকে একসঙ্গেই কবর দেওয়া হয়। ইদানিং কিছুদিন সরকার আমাদের এই বদ্ধভূমির এই স্মৃতিসৌধটা দেয় ওনার সরকার মাধ্যমে। সবাইকে এক জায়গায় একত্রিত করে মারা হয়েছিল, তারপরে এখানে খাল ঘুরে মানে সবাইকে পুঁতি দেওয়া হয়েছিল। ঝাঞ্জিরা, পাতালশা ও নিউটাউন গণহত্যা সহ নির্মম, নিষ্ঠুর ও হৃদয় বিদারক অসংখ্য হত্যা ও গণহত্যার স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। 1971 সালে 26শে মার্চ দিনাজপুর শহরে কারফিউ জারি করছিল তৎকালীন সামরিক সরকার। এই কারফিউর মধ্যে দিয়েই দিনাজপুরে মূলত হত্যা এবং গণহত্যা শুরু হয়ে গিয়েছিল। 27শে মার্চ গণহত্যা হয়েছিল নিউটাউনে, 27শে মার্চ গণহত্যা হয়েছিল খালকল্লিতে, পার্বতীপুর সহ আরও অন্যান্য জায়গায় পাকিস্তানি সেনা এবং তাদের দোসর বিহারিদের দ্বারা গণহত্যা শুরু হয়ে গিয়েছিল। শহীদদের জাতীয় স্বীকৃতিও চান দিনাজপুরবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভৈরবে ভ্রমণতরী ডুবিতে নিহত বেড়ে 6 জন, এখনও নিখোঁজ 3 জন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভৈরবের মেঘনায় যাত্রীবাহী ভ্রমণতরীর ঘটনায় আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও BIWT এর ডুবুরি দল। পরে দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ থেকে রূপা দে, আনিকা ও পুলিশ সদস্য সোহেল রানার 7 বছরের মেয়ে ইভার মরদেহ উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ রয়েছেন সোহেল রানা ও তার ছেলে রাইসুল এবং বাজিতপুরের বাবুল দেব। গত শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ভ্রমণতরীটি।
কুষ্টিয়ার ছেউরিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে হয়ে গেল দোল উৎসব উপলক্ষে আলোচনা সভা। প্রতি বছর 3 দিন ধরে আয়োজন চললেও এবার পবিত্র রমজান মাসের কারণে উৎসব হচ্ছে না। দোল পূর্ণিমার তিথি অনুযায়ী বিকেলে লালন একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সাংসদ আব্দুর রৌফ ও জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান। লালন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে দোল পূর্ণিমা তিথিতে আখড়াবাড়িতে 3 দিনের উৎসব আয়োজন করা হয়। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। তরুণ প্রজন্ম সহ সবাইকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিকাশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। মিম বলেন, ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। অনুষ্ঠানে ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে 10 বছর পূর্তি উদযাপন করেছে অপ্পো। রাজধানীর একটি অভিজাত হোটেলের অনুষ্ঠানে আবারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়োজকরা বলেন, মাঠে ও মাঠের বাইরে সাকিবের অসাধারণ অর্জন ও অপ্পোর মূল্যবোধের সামঞ্জস্য রয়েছে। সাকিব আল হাসানের সাথে এই পথ চলা আরও অনুপ্রাণিত করবে অপ্পোকে। 10 বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির বিশেষ ক্যাম্পেইনে কোটি টাকা পুরস্কার জেতারও সুযোগ পাবেন গ্রাহকরা। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক। ঈদে তাই ছেলে মেয়ে ছোট বড় সবার জন্যই নতুন পোশাকের সমাহারে সাজে ফ্যাশন হাউসগুলো। আর এই উৎসব মুখর কেনাকাটায় ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। মিনালা দিবার রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার দিন। সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ড মনসুন রেইন লাইফস্টাইলে নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। রাজধানীর এলিফ্যান্ট রোডে মনসুন রেইনের আউটলেটে ছেলেদের ঈদ কালেকশনে এবার এসেছে নতুন সব ডিজাইন। ফর্মাল শার্ট, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, পাঞ্জাবি প্যান্ট, বেল্ট, টাই, মোজা থাকছে এবার ঈদে। কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কাস্টমার পেমেন্ট যত টাকা করুক আর কি, সর্বোচ্চ 1000 টাকা করলে একদিনে 100 টাকা পাবে, তারপরের দিন করলে আরও 100 টাকা পাবে, মানে সর্বোচ্চ 200 টাকা করে পাবে। কাস্টমার খুব আনন্দের সাথে নিচ্ছে। কাস্টমার হচ্ছে বিকাশ সবাই পছন্দ করে। ফর্মাল শার্টটা আছে, ফর্মাল শার্টে অনেক কালেকশন আছে, যেমন চেক আছে, স্ট্রাইপ আছে, সলিড আছে, জ্যাকার আছে। তো যেগুলো কালেকশন আছে এবারে সব মানে 2023 থেকে 24-এর বেস্ট কালেকশন এবার। একদিকে কেনাকাটায় আনন্দ, অন্যদিকে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। তো আগে আমরা সাথে ক্যাশ নিয়ে আমাদের ঘুরতে হতো, দেখা গেছে অনেক সময় ওঠু করতো, কিন্তু এখন এগুলো কোনো ঝামেলা নেই। আমরা যখন মসজিদে আমরা খালি স্ক্যান করে জাস্ট আমরা ক্যাশটা খালি পেমেন্ট করে দিচ্ছি। বিকাশে পেমেন্ট করলে ওনারা ক্যাশব্যাক অফার দিচ্ছে, এই কারণে আমরা বিকাশে পেমেন্ট করলে দেখা যায় আপনার 100 টাকা এরকম ক্যাশব্যাক একটা অফার পাই। অনেক সময় দেখা গেছে যে বাসার থেকে মানি ব্যাগটা ভুলে যায়। অনেক সময় বিকাশে যদি টাকা থাকে তাহলে দেখা যায় যে কোনো জায়গায় পেমেন্ট করা যায়, আবার ঘুরে আবার বাসায় যা লাগে না যে মানি ব্যাগের জন্য। একটা টি শার্ট কিনলাম, টি শার্ট কেনার পরে আমি কিন্তু ইজিতেই বিকাশে লেনদেন করতে পারতেছি। বিকাশে আবার আমাকে ক্যাশব্যাকও দিচ্ছে, প্রোডাক্টও পাচ্ছি আমি। এই সব কিছুতেই আমরা বিকাশকে, আসলে বিকাশ আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
রাজধানীর বনানীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে, মুন্সিগঞ্জে পুড়ছে বোর্ড কারখানা, আহত 7। গাজীপুরে উন্মুক্ত হলো 7টি ফ্লাইওভার, ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা। আরও 118 জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ, 14 ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকা। পণ্যমূল্য বেঁধে দেওয়া নিয়ে ক্ষুব্ধ অর্থনীতিবিদ ব্যবসায়ীরা, বাজার স্থিতিশীল হয়েছে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। 4 দিনের সফরে আসছেন ভুটানের রাজা, যোগ দেবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।